বাদুড় জিনিসটা আমার মোটেই ধাতে ছয় না। পুরনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো? মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুড়। নমস্কার, আমার নাম জগদীশ পার্সিভেল মুখার্জি। হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গরাদ ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন। কি বিদঘুটে স্বপ্ন রে বাবা! না, ভোর হয়ে গেছে। এই বেলা বেরিয়ে না পড়লে কাজের অসুবিধে হবে। মধুসূদন, এক কাপ চা দিয়ে যেও। মধুসূদন বারান্দার টেবিলে চা রেখে চলে যাবার সময় লক্ষ্য করলুম তাকে যেন কেমন বিষণ্ণ দেখাচ্ছে। কি হলো মধুসূদন? শরীর খারাপ নাকি? না রাত্রে ঘুম হয়নি? না বাবু, আমার কিছুই হয়নি। হয়েছে আমার বাছুরটা। কি হলো আবার? আগে কাল রাত্রিরে সাপের কামড় খেয়ে মরে গেছে। সে কি, মরেই গেল? তার মরবে না? এই সবে 7 দিনের বাছুর, গলার কাছটায় মেরেছে ছোবল। কি জানি গোখ হলো নাকি। মনটা কেমন জানি খচ করে উঠল। গলার কাছে, গলায় ছোবল। কালই যেন হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট। জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত শুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট। কিন্তু পরক্ষণেই মনে পড়ল সাপের ছোবলে বাছুর মরবে, এতে আর আশ্চর্য কি? আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছোবল লাগাটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি। যাই হোক, কাজের তোড়জোড় করব বলে ঘরে ঢুকতেই যেন আপনা থেকেই কড়িকাঠের দিকে চোখটা চলে গেল। কালকের সেই বাদুড়টা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে। ওই জানালাটা খোলাতেই এই কাণ্ডটা হয়েছে। ভুলটা আমারই। মনে মনে স্থির করলুম আজ রাত্রে যত গুমোটি হোক না কেন দরজা জানালা সব বন্ধ করেই রেখে দেব। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ের কাজ দেখে সত্যিই স্তম্ভিত হতে হয়। হেতমপুর থেকে যখন সিউড়ি ফিরলাম তখন বিকেল 4:30 বাজে। বাড়ি ফেরার পথ ছিল সেই গোরস্থানটার পাশ দিয়েই। সারাদিনের কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলুম। তাই গোরস্থানের বাইরে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলুম। পর মুহূর্তেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলেই খুব সুবিধে হয়। কিন্তু সে আর হবার জো নেই। মাথা হেঁট করে হাঁটার স্পিড যেই না বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে গিয়ে এসে আমায় ধরে ফেললেন। রাত্রিরে ঘুম হয়েছিল ভালো? হ্যাঁ, আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলুম। কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না। আমার সাথে হাঁটতে হাঁটতে বললেন, আমার আবার কি বাতিক জানেন, রাত্রে আমি একদম ঘুমোতে পারি না। দিনের বেলাটা তাই কষে ঘুমিয়ে নি, আর সন্ধে থেকে সারা রাতটা এদিক ওদিক পেরিয়ে বেড়াই। এই ঘোড়ায় যে কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাবো। এই গোরস্থানের ভিতরে এবং আশেপাশে যে কত দেখবার ও শোনবার জিনিস আছে তা আপনি জানেন? এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে, এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায়? কেউই চায় না। সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি। কিন্তু মুশকিল হলো কি জানেন,
এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই। সেই শোকে তারা কেউ কাঁদে, কেউ গোঙায়, কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। মাঝরাত্রিরে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, শেয়াল যখন ঘুমিয়ে পড়ে, ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়, তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ, এই যেমন আমার, তারা এইসব মাটির নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকোচ্ছ্বাস শুনতে পায়। অবশ্যই ওই যে বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুটোই খুব ভালো, ঠিক বাদুড়ের মতো। মনে মনে ভাবলুম, মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে একবার। একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না। কতদিনের বাসিন্দাইনি, কি করেন ভদ্রলোক, কোথায় এর বাড়ি? আমি সকলের সঙ্গে বিশেষ একটা এগিয়ে এসে আলাপ করি না, কিন্তু আপনার সঙ্গে করলাম। আশা করি যে কটা দিন আছেন, আপনার সঙ্গ থেকে আমায় বঞ্চিত করবেন না। আমি এবার আর রাগ সামলাতে পারলুম না। দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এসেছি এখানে। বিস্তর কাজ রয়েছে আমার। আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না। ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুচড়ে পড়লেন। তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি। আর আপনি যে সময়টা কাজ করেন, অর্থাৎ দিনের বেলা, আমি সে সময়টার কথা বলছিলাম না। আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই। সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালুম। রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলুম। মধু মাথা চুলকে বললে, আগে জগদীশ মুখুজ্জি বলে কাউকে তো... ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, রোগা পাতলা মানুষ, কোট প্যান্টালুন পরেন, গায়ের রং ফ্যাকাশে। হ্যাঁ হ্যাঁ। ও আরে, তার তো বাবু মাথা খারাপ। সে তো হাসপাতালে ছিল ওই কদিন আগে অবধি। তবে শুনেছি তার ব্যামো সেরেছে। তাকে চিনলেন কি করে বাবু? তাকে তো অনেকদিন দেখিনি। ওর বাপ নীলমণি মুখুজ্জি ছিলেন পাদ্রী সাহেব, খুব ভালো লোক। তবে তিনিও শুনেছিলাম মাথার ব্যামোতেই মারা গেছিলেন। আমি আর কথা বাড়ালাম না। খাওয়া শেষ করে সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি, রাত্রে খাতা খুলে সেইগুলো সম্বন্ধে কপ্রস্ত লিখে ফেললাম। লিখতে লিখতে জগদীশবাবুর কথাগুলো মনে পড়ে গিয়ে হাসি পেল। আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যিই হাস্যকর। স্থির করলাম, হাসপাতালে জগদীশবাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন একবার খোঁজ নিতে হবে। আজকে গতকাল রাতের মতো তেমন গুমট ভাবটা নেই, তাই জানালা বন্ধ করে শোয়াতেও কোনো অসুবিধে লাগছিল না। চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কটার সময় যে ঘুমটা ভাঙলো ঠিক জানি না, আর ভাঙার কিছুক্ষণ পরে অবধি কেন যে ভাঙলো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ বুক দিকের দেওয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। জানালাটা কখন জানি আপনা আপনি খুলে গেছে। সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে দেওয়ালে পড়েছে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। উপরের দিকে চাইতেই বাদুড়টাকে দেখতে পেলাম। আমার খাটের ঠিক উপরেই বাদুড়টা বন বন করে চরকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমারই দিকে নামছে।
আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এই অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ। বাদুড়টার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার বালিশের পাশেই রাখা শক্ত বাঁধাই খাতাটা তুলে নিলাম। ৩-৪ হাতের মধ্যে বাদুড়টা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে, আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম। বাদুড়টা ছিটকে গিয়ে জানালার গরাদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল। পর মুহূর্তেই একটা খচমচ শব্দে মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল। এ বাদুড় যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই। আমার দিকে বাদুড়টা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তারও সত্যি কোনো প্রমাণ নেই। ওই বিদঘুটে লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর আমার ও কথা মনেও আসতো? যাই হোক, হেতমপুরের কাজ বাকি আছে। চা পান সেরে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। গোরস্থানটির কাছাকাছি আসতেই দেখলাম স্থানীয় কিছু লোক জটলা করে কিছু একটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। জগদীশবাবু পড়ে আছেন মাটিতে। দেখে মনে হলো তিনি অজ্ঞান, আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞেস করতে সামনের লোকটি হেসে বললেন, বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথাটি ফাটিয়ে অজ্ঞান। সে কি, গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, এ লোক বদ্ধ পাগল। মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধেবেলা এ গাছে সে গাছে মাথা নিচু করে ঝুলে থাকতো, ঠিক বাদুড়ের মতো।